হাই ফ্রেন্ডস, এলিমিনেশন রিয়াকশন আমরা অ্যানিমেশনে দেখেছি অল্প একটু ছোট করে। এবার এলিমিনেশন রিয়াকশনটা একটু ডিটেলসে দেখে নিয়ে কী কী আছে ওর ভেতরে। দেখো, একটা কম্পাউন্ড নিলাম CH3CH2CH2Br, প্রোপাইল ব্রোমাইড বা 1-ব্রোমো-প্রোপেন কম্পাউন্ডটা, ঠিক আছে। এর সাথে একটা বেস নিতে হবে অবশ্যই অ্যালকোহলিক মিডিয়ামে, ALC ব্রোমো-প্রোপেনও বলতে পারো। তার সাথে আমি একটা বেস নেব অ্যালকোহলিক মিডিয়াম, মাথায় রাখবে অ্যালকোহলিক মিডিয়ামে, তাহলে এলিমিনেশন রিয়াকশনগুলো হতে সুবিধা হয়। এবার এর ভিতর থেকে প্লাস মাইনাস খুঁজতে হবে আর এর ভেতর থেকে প্লাস মাইনাস খুঁজতে হবে। প্লাস মাইনাসের সাথে রিয়াক্ট করবে, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। দেখো, বিয়ারটাকে আমি এমনভাবে লিখবে, এটাকে একটুখানি ঠিক করে লিখো, হ্যাঁ। এইচ দিয়ে দিলাম এখানটায়, আর এখানেও বিয়ারটাকে এখানে দিয়ে দিলাম BR-H এই অবস্থায় দিয়ে দিলাম। কি এটা এখানে পজিটিভ আছে, ওইচটা নেগেটিভ আছে, এখানেও পজিটিভ নেগেটিভ খুঁজে বের করতে হবে। বিআরটা ডেল্টা নেগেটিভ, কার্বনটা ডেল্টা পজিটিভ। একটা নেগেটিভ হলে পাশেরটা পজিটিভ হয়, যেটা নেগেটিভ হয় তার পাশেরটা পজিটিভ, আবার পজিটিভের পাশে নেগেটিভ হবে। তাহলে এই জায়গাটা ডেল্টা নেগেটিভ হচ্ছে, এই জায়গাটা আবার ডেল্টা পজিটিভ হচ্ছে। তাহলে এখান থেকে যে ওইচ যে মাইনাস আছে সে কী করবে, পজিটিভে অ্যাটাক করবে। এই যে পজিটিভ হাইড্রোজেনটাকে তুলে নিলাম, ক্লিয়ার। হাইড্রোজেনটাকে নিয়ে ওয়াটার হয়ে বেরিয়ে আসছে। তাহলে এই যে বন্ডটা, সিএইচ যে বন্ডটা, এই বন্ডটার কোনো দরকার নেই। বন্ড এখানে একা একা থেকে তো কারোর সাথে অ্যাটাচ নেই, কারণ এইচটা তো এই পাশ থেকে বেরিয়ে এসে, মানে ধরে নাও এই শুধু এইচটাকে ওইচ নিয়ে বেরিয়ে চলে এসছে। তাহলে এই বন্ডটা চলে যাবে এখানে, ডাবল বন্ড ফর্ম করবে। করলে কি হয়, কার্বনের ভ্যালেন্সি 5 হয়ে যাচ্ছে, 4 এক্সিড করে যাচ্ছে। তখন যেই বন্ডটা উইক সেই বন্ডটা ব্রেক করে বেরিয়ে যায়। উইক বন্ড হচ্ছে CBr। কেন? এর মধ্যে যে পোলারিটি একটা জেনারেট করছে, ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ, তাই বন্ড একটু উইক, মানে কোনো একদিকে ইলেকট্রন ডেন্সিটি একটু বেশি, তাই জন্য বন্ডটা উইক। আরেকটা বলতে পারো CBr এর যদি কখনো বন্ড লেন্থ বেশি হয় তখনও বন্ড উইক হতে পারে, এই জন্য বন্ডটা ব্রেক করে বেরিয়ে যাবে। তাহলে আমাদের প্রোডাক্টগুলো খুব ইজি। বিআর তো মাইনাস হয়ে বেরাচ্ছে, কে এর সাথে তাহলে রয়ে গেল আয়ন হয়ে, তাহলে KBr, এখানে একটা কম্পাউন্ড সাইড প্রোডাক্ট পাবে KBr। এপাশ থেকে OH আর H নিয়ে ওয়াটার বেরিয়েছে, এটা পাবে। আর মেইন যে প্রোডাক্ট যেটা আমাদের দরকার সেটা হচ্ছে CH3 থাকছে, CH, C এর সাথে H আছে, এখানে একটা ডাবল বন্ড ফর্ম করেছে, CH2। এ হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। কত সহজ দেখতে পাচ্ছ। এটাকে আমি কয়েকটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দেবো করতে। তার আগে আমি একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। ধরো এরকম একটা কম্পাউন্ড দেওয়া আছে CH3CHBr HHCH, এরকম একটা কম্পাউন্ড আছে, তার উপরে তুমি KOH অ্যাপ্লাই করছো অ্যালকোহলিক মিডিয়ামে। আচ্ছা, আর একটা কথা বলে দিই এর সাথে রিলেটেড, বিআর তো লিভিং গ্রুপ বেরাচ্ছে, তা বিআর যেটা মেইন আর কি গ্রুপ, তার সাথে যে কার্বনটা অ্যাটাচ থাকবে তাকে কি কার্বন বলবো আমরা? আলফা কার্বন, ঠিক আছে, মাথায় রাখবে আলফা, এই আলফা সাইন এরমভাবে হয়, আলফা কার্বন। তার সাথে যে কার্বন অ্যাটাচ থাকে তাকে কি কার্বন বলে? বিটা কার্বন বলে। এটা বিটা কার্বন। বিটা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে বলে বিটা হাইড্রোজেন। তাই বিটা হাইড্রোজেন যেটা বুঝলে, তাহলে বিটা হাইড্রোজেনটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য এই যে এলিমিনেশন, এটাকে অনেক সময় বিটা এলিমিনেশনও বলা হয়, কারণ বিটা হাইড্রোজেনটা বেরোনোর জন্যই বাকি এলিমিনেশন প্রসেসটা এখানে টেক প্লেস করছে। তাই এটাকে বলবে বিটা এলিমিনেশন। এলিমিনেশনের নাম যদি স্পেসিফিক্যালি কেউ জিজ্ঞেস করে কি এলিমিনেশন, আলফা বিটা গামা, তো এটাকে বলবো বিটা এলিমিনেশন, ঠিক আছে। তো বিটা সহজভাবে খোঁজা যায় কীরকমভাবে, ফাংশনাল মানে গ্রুপ বিআর বেরোলে তাহলে এটা আলফা কার্বন হয়ে যাবে, এই কার্বনটা আলফা কার্বন হয়ে যাবে, এই কার্বনটা বিটা কার্বন হয়ে যাবে, এর সাথে যে হাইড্রোজেন থাকবে সেটা বিটা হাইড্রোজেন হয়ে যাবে। আবার এই পাশ থেকেও তুমি যদি দেখো, তাহলে বিটা নেওয়াটা বুঝে গেছো, তাহলে কি তোমাকে আলাদা করে আর প্লাস মাইনাস খুঁজতে হচ্ছে না। এই যে দেখলাম মাইনাস প্লাস করে করলেও বিটাতেই হাইড্রোজেনটা তুমি পাচ্ছ, মানে যেখানে তুমি হাইড্রোজেন পাচ্ছ মাইনাস প্লাস করে যেটা হাইড্রোজেনটা বের করবে, আবার যদি ওইভাবে করো আলফা বিটা করে তাহলেও সেমভাবেই হচ্ছে। তো যেটা যেভাবে খুশি করতে পারো, এটাও করতে পারো যে নেগেটিভ পজিটিভ, তাহলে এই হাইড্রোজেনটা বেরাবে, আইদার এই হাইড্রোজেনটা বেরাবে, और নেগেটিভ পজিটিভ और এই হাইড্রোজেনটা বেরাবে, এরকমভাবে হতে পারে। তাহলে এই যে নেগেটিভ পজিটিভ না করে এটাকে আলফা বলে এটাকে আমি বিটা বলতে পারি, তাহলে এই বিটাটাও বেরাতে পারে, এই বিটাটাও বেরাতে পারে, দুটোই হতে পারে। যখন এরকম দুটো অপশান থাকবে তখন একটু প্রবলেম হয়, তখন কিভাবে আমরা অ্যান্সার করব। দেখো এটা খুব ভালো বোঝার আছে।
দুটোই করি, ফার্স্ট এ পাশ থেকে করি যে এই হাইড্রোজেনটা বেরালে কি হতে পারে, তারপর আমি ও পাশ থেকে করবো। তাহলে আমি করলাম কি, এখান থেকে যে নেগেটিভ যেটা আছে OH মাইনাস, সে গিয়ে এই হাইড্রোজেনটাকে তুলবে, কারণ এই হাইড্রোজেনটা পজিটিভ। তোমরা দেখে নাও মাইনাস প্লাস করলে বুঝে যাবে এই পজিটিভ, কেন আমি করছি না, কারণ বেশি একটার ওপর ওভার রাইট হয়ে যাবে, দরকার নেই। তো এই নেগেটিভটা গিয়ে এই হাইড্রোজেনটাকে তুললো, সঙ্গে সঙ্গে বন্ডটা গিয়ে এখানে ডাবল করবে, আর এখান থেকে বিআরটা বেরিয়ে যাবে, সিম্পল। তাহলে এইভাবে যদি হয় তাহলে প্রোডাক্টটা কিরকম দাঁড়াচ্ছে, HCH ডাবল বন্ড ক্রিয়েট করেছে এখানে, সি এর সাথে H, সি এর সাথে এগেন H, CH3, এই হাইড্রোজেনটা রয়েছে। এটা একটা প্রোডাক্ট, এর নাম তুমি IUPAC জানো কি, বিউট 1-in, এটা একটা হতে পারে। আদারওয়াইজ এরমভাবে হতে পারে যে নেগেটিভটা আছে সেটা এইভাবে আসলো, এই হাইড্রোজেনটাকে তুললো, এই বন্ডটা এখানে আসবে, এখান থেকে বিআর বেরিয়ে যাবে, এটাও হতে পারে। একই সাথে দুটো দেখাবে না, আমি জাস্ট বোঝার জন্য বলছি। এভাবে হতে পারে, এইভাবে হলে এখানে ডাবল হবে, তাহলে সি ডাবল লিখলাম, এই পাশে CH3 আছে, একটা এইচও আছে এখানে, এই পাশে একটা CH3 আছে, আর এ পাশে এর সাথে একটা এইচও আছে, ক্লিয়ার? তাহলে এটার নাম কি হবে, কত নম্বরে ডাবল বন্ড আছে, 2 নম্বরে, তাহলে এটাকে কি বলা হবে, বিউট 2-in। তাহলে বিউট 1-in একটা অপশন, বিউট 2-in একটা অপশন, এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল, তখন এটা নতুন রুল চলে আসছে, সেটাকে বলে সেইট-জেফ রুল। সেইট-জেফ রুল। উনি বলছেন ডাবল বন্ডটাকে মার্ক করার পরে সাবস্টিটিউয়েন্ট দেখতে পাবে, কিরকম, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, কটা সাবস্টিটিউয়েন্ট আছে, 2টো সাবস্টিটিউয়েন্ট আছে, মাথায় রাখো 2 সাবস্টিটিউয়েন্টস। ডাবল বন্ডটাকে মার্ক করার পর কটা সাবস্টিটিউয়েন্টস আছে, এই একটাই সাবস্টিটিউয়েন্টস আছে এই পাশে, হাইড্রোজেন ছাড়া বাদবাকিগুলোকে সাবস্টিটিউয়েন্টস বলা হয়। তাহলে এর মধ্যে এগুলো হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন, ডাবল বন্ডটাকে মার্ক করার পর এই কার্বনের সাথে হাইড্রোজেন, এই কার্বনের সাথে, এগুলো সাবস্টিটিউয়েন্টস বলবো না, তাহলে একটাই সাবস্টিটিউয়েন্টস আছে, টোটাল 4টে হতে পারে, তার মধ্যে 3টেই হাইড্রোজেন, একটা সাবস্টিটিউয়েন্টস। এখানেও মার্ক করার পরে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ছাড়া এইটা আর এটা, এই দুটো সাবস্টিটিউয়েন্টস, তাহলে এটা হচ্ছে 2টো সাবস্টিটিউয়েন্টস, এখানে একটা সাবস্টিটিউয়েন্টস। সেইট-জেফ বলছেন যেখানে সাবস্টিটিউয়েন্টস বেশি সেটা মেজর প্রোডাক্ট হবে, তাহলে এই প্রোডাক্ট আমার মেজর প্রোডাক্ট হবে, ক্লিয়ার? আর ওটা হবে আমার মাইনর প্রোডাক্ট, মানে অল্প পাবো, এটা আমি পাবো, তা মাইনর প্রোডাক্ট হবে, ওটা হবে মেজর প্রোডাক্ট। মেজর প্রোডাক্টকে আমি শর্টকাটে বলে দিচ্ছি কীভাবে তোমরা সিলেক্ট করবে। যেখানে ডবল বন্ড মাঝে পাবে না, সিস্টেমের সেন্টারে পাবে, সেইটা হচ্ছে মেজর প্রোডাক্ট হবে। সিস্টেমের সেন্টারে ডাবল বন্ড আছে তাই এটা মেজর প্রোডাক্ট, সিস্টেমের টার্মিনালে ডাবল বন্ড আছে তাই এটা মাইনর প্রোডাক্ট, ক্লিয়ার? এবার এর জন্য যে ফান্ডটা উনি তো জাস্ট বলে দিলেন, সেইট-জেফ এই রুলটা বলে দিলেন, জাস্ট এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে সেটাও তো জানতে হবে, তার জন্য কেমিস্ট্রিটা তোমাদের একটুখানি বলে দিই। চলো, তাহলে ব্যাপারটা একটু বোঝো, এটাকে আমি একটা নতুন মানে থিওরি তোমাদের বলতে যাচ্ছি, যেটা এর আগে কখনো বলা হয়নি। এটাকে এক্সপ্লেন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন, দেখো হাইপার দেন কনজুগেশন। কনজুগেশন তোমাদের শিখিয়েছি, হাইপার মানে হচ্ছে হায়ার লেভেল। হাইপার তুমি জানো অনেকে হাইপার হয়ে যায় কথা বলতে বলতে, হাইপার কখন হয় মানে এক্সাইটেড স্টেটে চলে গেলে। তাহলে এই কনজুগেশন যখন এক্সাইটেড লেভেলে কনজুগেশন হবে, একটু হায়ার লেভেলে কনজুগেশন হবে, তখন তাকে হাইপার কনজুগেশন বলবো। এমনি কনজুগেশন কিভাবে হয়, এমনি কনজুগেশন হচ্ছে পাই ইলেকট্রন, তোমরা দেখেছো রেজোনেন্স খুব সুন্দর ভিডিও করে বলে দিয়েছিলাম। রেজোনেন্স হয় পাই ইলেকট্রন, যেটা লুজলি বাউন্ড ইলেকট্রন, সেটা যখন ফ্লো করে ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার, তখন সেটাকে বলি কনজুগেশন, লুজলি বাউন্ড ইলেকট্রন। কিন্তু যদি সিস্টেম এক্সাইটেড হয়ে গিয়ে স্ট্রংলি বাউন্ড ইলেকট্রনও এরকমভাবে ফ্লো করতে থাকে, তখন তাকে বলবে হাইপার কনজুগেশন। বুঝতেই পারছো, স্ট্রংলি বাউন্ড তবুও ফ্লো করছে, তাহলে হাইপার হয়ে গেল ব্যাপারটা। স্ট্রংলি বাউন্ড ইলেকট্রন কে আছে, সিগমা বন্ডের ইলেকট্রন। তো সিগমা বন্ডের ইলেকট্রন আমাদেরকে এখানে জাস্ট খুঁজে বার করতে হবে যে কোনটা সিগমা বন্ডের ইলেকট্রন আছে, ঠিক আছে? চলো, কোন সিগমা বন্ডের ইলেকট্রন বেরাবে সেটাও জানার কিন্তু খুব দরকার। তাহলে কোন সিগমা বন্ডের ইলেকট্রন বেরাবে তোমাদের বুঝিয়ে দিই, যে এই যে ডাবল বন্ড দেখছো, এই ডাবল বন্ডের সাথে অ্যাটাচ কার্বনকে আমরা বলি আলফা কার্বন। ডাবল বন্ড তার সাথে অ্যাটাচ কার্বন আলফা কার্বন। এই আলফা কার্বনের হাইড্রোজেনগুলো ইজিলি বাইরে বেরাতে পারে। কেন বেরাতে পারে দেখো, যদি বেরায় তাহলে সুবিধাটা আমার কি হবে,
এই হাইড্রোজেনটা বাইরে বেরিয়ে গেল এনি হাউ, দেন এই বন্ডটা এখানে আসবে, দেন এই বন্ডটা এখানে আসবে। দেখো একটা কনজুগেশন টাইপের জিনিস তুমি দেখতে পাচ্ছ। এখানে এই যে সিগমা বন্ড, এইখানে সিগমা বন্ড, এটা কিন্তু ইনিশিয়েশন দিল কনজুগেশনের জন্য। এটা মাথায় রাখবে, হাইপার কনজুগেশনে কোন ইলেকট্রন পার্টিসিপেট করে? সিগমা বন্ডের ইলেকট্রন পার্টিসিপেট করে। আর নর্মাল কনজুগেশনে পাই বন্ডের ইলেকট্রন পার্টিসিপেট করে। এটা হচ্ছে ডিফারেন্স। খুব ইম্পর্টেন্ট কথা বলছি, এই জায়গাটা বারবার রিওয়াইন্ড করে শোনো, লিখে রাখো খাতায়। তাহলে সিগমা বন্ডের ইলেকট্রন এখানে জাম্প করলো, বন্ড ফর্ম করলো, এটা এখানে সরে আসলো। তাহলে এইভাবে যে কনজুগেশন হচ্ছে সেটা হচ্ছে এরকম দেখতে, CH CH, এই সাইন দেবে, এই সাইনটা দেবে, CH CH3। এখন নেগেটিভ সাইন কোথায় চলে এসছে? এখানে। তাহলে এখানে দেখে নিলে কীভাবে হয়, এ পাশেও চলে আসি। এখানে আলফা হাইড্রোজেন কোনটা আছে আমার কাছে? ফাংশনাল গ্রুপ যেটা আছে তার পাশের কার্বনকে আমরা বলে থাকি আলফা। ফাংশনাল গ্রুপের পাশের কার্বনকে বলে থাকি আলফা কার্বন। তাহলে আলফা কার্বনের থাকে যে হাইড্রোজেনগুলো আছে সেগুলো বাইরে বেরোবে। তার একটা আলফা কার্বনের থেকে হাইড্রোজেনকে বের করে নিই। কীভাবে বের করবে? আলফা হাইড্রোজেন যদি যে কোনো একটা বেরিয়ে যায় বাইরে, তাহলে বন্ডটা এখানে আসতে পারে। এই বন্ডটা দেখে কনজুগেশন স্টার্ট হয়ে গেল। বুঝতে পারছো কীভাবে কনজুগেশন হচ্ছে? এটা এরপর দিয়ে দেখালে বেশি ভালো হবে, ফাঁকা আছে জায়গাটা। তাহলে এখান থেকে কনজুগেশন স্টার্ট হলে, তাহলে কনজুগেশন গিভস দ্য স্টেবিলিটি টু দ্য কম্পাউন্ড। তাহলে যার কনজুগেশন যত বেশি হওয়ার প্রবাবিলিটি আছে সেখানে কনজুগেশন তত বেশি করে হবে। যার আলফা হাইড্রোজেন যত বেশি পরিমাণে আছে তাতে কনজুগেশনের এক্সটেন্ট বা অ্যামাউন্টও বেশি হবে। এখানে আলফা হাইড্রোজেন টোটাল দুটো, এখানে আলফা হাইড্রোজেন কোনো কটা, এটাও আলফা হাইড্রোজেন, এটাও আলফা হাইড্রোজেন, কারণ এই পুরো কার্বনটাই আলফা। এই পাশ থেকে এইটাও আলফা, তাহলে টোটাল আলফা হাইড্রোজেন এটাই আছে 6 পিস, এখানে আলফা হাইড্রোজেন আছে দুটো। তাহলে যেখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি সেখান থেকে বন্ড ব্রেক করার চান্সেসও বেশি, কনজুগেশন হওয়ার চান্সেসও বেশি, কনজুগেশন হলে স্টেবিলিটি চলে আসে। তাহলে বুঝতেই পারছি এই কম্পাউন্ডটা অনেক বেশি স্টেবল দেন এই কম্পাউন্ড। তাই জন্যই আমার সেন্টারে যে ডাবল বন্ডগুলো হয় সেটা সেট জেফে, অ্যাকর্ডিং টু সেট জেফ স্টেবল হয়, তাই এটা মেজর প্রোডাক্ট হিসেবে আমরা ধরতে পারি। তাহলে হাইপার কনজুগেশন আই থিঙ্ক বুঝতে পেরেছো। যদি হাইপার কনজুগেশনের প্রবলেম হয় আমি আরেকবার হাইপার কনজুগেশনটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর এটাই তুমি আবার অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এখানে দেখিয়ে দিচ্ছি হাইপার কনজুগেশন। দেখো সিম্পল, CH3 CH CH2, ক্লিয়ার? এবার হাইড্রোজেনগুলোকে একটু ছড়িয়ে লিখতে হবে। আমি বলেছি আলফা হাইড্রোজেনরাই কিন্তু হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করে। আলফা হাইড্রোজেন কি? ফাংশনাল গ্রুপের সাথে কার্বন, যেটা আলফা কার্বন, ফাংশনাল গ্রুপ ডাবল বন্ড, তার সাথে অ্যাটাচ আলফা কার্বন, তার সাথে অ্যাটাচ হচ্ছে আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেন যদি বাইরে বেরায় দেন বন্ডটা এখানে এসে ডাবল করবে, এটা এখানে চলে আসবে। তাহলে সিগমা বন্ড পার্টিসিপেট করলো, ইনিশিয়েশন দিল, তাতে কনজুগেশন স্টার্ট হলো, তাতে যেটা জেনারেট করছে সেটা কি? CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, এই বন্ড এখানে হবে, এটা নেগেটিভ হয়ে গেছে। যাই হোক, এগুলো কি হচ্ছে ইম্পর্টেন্ট না অতটা, কারণ এই যে হাইড্রোজেনটা বেরিয়ে গেল সেটা আবার এর সাথে এখানে পজিটিভ হয়ে থাকবে। এরপরে কি হবে? আবার এটা এখানে আসবে, এখানে আসবে, তখন হাইড্রোজেনটা শিফট করে আবার এখানে চলে আসবে। এইভাবে ঘোরাঘুরি হয়, এইভাবে হাইপার কনজুগেশন হয়। তাহলে এখানে হাউ মেনি আলফা হাইড্রোজেনস আর দেয়ার? 1 2 3। তাহলে 3 হাইপার কনজুগেশন ইজ পসিবল। কেন? এই হাইড্রোজেন বেরালেও হাইপার কনজুগেশন হবে, এটা বেরালেও হাইপার কনজুগেশন হবে, এটা বেরালেও হাইপার কনজুগেশন হবে। তাহলে 3 ভাবে হতে পারে, ঠিক আছে? এখানে সেটা 6 বারে হয়েছিল, এখানে সেটা 2 বারে হয়েছিল। তাহলে 6 বারে হওয়ার জন্য এটা বেশি স্টেবল হয়েছিল, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই, এটা তোমরা আমাকে বলবে যে কোথায় হাইপার কনজুগেশন কতগুলো হচ্ছে আর কোন কম্পাউন্ডটা বেশি স্টেবল হচ্ছে। যেখানে কনজুগেশন বেশি অবভিয়াসলি সেই কম্পাউন্ডটা স্টেবল হবে। সাথে রিলেটেড কোশ্চেন, তাই বলে দিচ্ছি। CH3 CH CH CH3 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 CH CH3 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 ডাবল বন্ড CH3 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 CH ডাবল বন্ড CH3, এই 4টে কম্পাউন্ড দেওয়া হলো। 1 2 3 4 বলে দিচ্ছি এখানে, 1 2 3 4। অ্যারেঞ্জ দেম অ্যাকর্ডিং টু দেয়ার স্টেবিলিটিস।
এরকম একটা কোশ্চেন আছে, এটা তোমরা করো, এটা হোমওয়ার্ক। এবার কথা হচ্ছে এই যে আমি বললাম আলফা হাইড্রোজেনই বাইরে বেরাবে, কেন আলফা হাইড্রোজেন বাইরে বেরাবে? তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে কোন লজিকে আপনি বলছেন যে আলফা হাইড্রোজেনই বাইরে বেরাবে, অন্য কোনো হাইড্রোজেন তো বেরাতে পারতো। তোমাদের বুঝিয়ে দিই যে কেন এটা বাইরে বেরোচ্ছে। তার জন্য তোমাদের একটা নতুন কনসেপ্ট তোমাদের দিতে হবে। দেখে নাও কনসেপ্টটা এরকম, তোমাদের হাইব্রিডাইজেশন পড়েছিলাম, 3 রকমের ছিল, এসপি, sp2, sp3, সব রিলেটেড, কিন্তু একটার সাথে একটা রিলেটেড। তাই সবসময় বলবো আমি প্রিভিয়াস ক্লাসেস না করে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করলে তোমার একটুখানি প্রবলেম হবে। প্রিভিয়াস ক্লাসে চলে যাও, হাইব্রিডাইজেশন জায়গায় চলে যাও। দেখো CH3 CH CH2, এখানে কোন কার্বনের হাইব্রিডেশন কত আমি এখানে আর বোঝাবো না, হাইব্রিডেশনের ক্লাসে ওগুলো করা আছে। এটা sp3 হাইব্রিডাইজ, এটা sp2 হাইব্রিডাইজ, এটা sp2 হাইব্রিডাইজড। সবাই কার্বন, তাহলে কে কোন দিক থেকে ইলেকট্রন টানছে দিচ্ছে বলা খুব মুশকিল। যদি এরকম হতো এক জায়গায় কার্বন আছে এক জায়গায় নাইট্রোজেন আছে, তাহলে আমি বলে দিতে পারতাম যে হ্যাঁ নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তো নাইট্রোজেন উইল অ্যাট্রাক্ট দ্য ইলেকট্রন পেয়ার টুয়ার্ডস ইটসেলফ। কিন্তু এখানে বোথ সাইড কার্বন আছে, কে কোন দিকে ইলেকট্রন দিচ্ছে কেউ কিচ্ছু বুঝতে পারছি না। তখন আমাকে একটা নতুন থিওরি দিয়ে এটাকে অ্যান্সার করতে হবে, হাইব্রিডেশন থিওরি দিয়ে। এটা বলে দিই, তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারে আমি এগুলো বুঝিয়ে দেবো। আজকে শুধু জেনে রাখো যে এস যে অরবাইটাল আছে না, সেটা শেপ স্ফেরিক্যাল হয়, আর পি যে অরবাইটাল আছে তার শেপ হয় ডাম্বেল। এটাকে বলে সেন্টার, এটা নিউক্লিয়াস, এটাও নিউক্লিয়াস। বাইরে ইলেকট্রন এইভাবে এই এরিয়ার মধ্যে, বা এই এরিয়া কি বলবে এটাকে, যদি 3 ডাইমেনশনাল হয় তাহলে এই 3 ডাইমেনশনালের ভেতরে স্পেস, যে 3 ডাইমেনশনাল স্পেস, এর ভেতরে ইলেকট্রনগুলো ঘুরছে। এটা 3D স্পেস, এটাও 3D, ঠিক আছে। আপাতত এঁকেছি 2Dতে, তাই 2D মনে হচ্ছে। এটা স্ফিয়ার, এটাও জাস্ট বেলুন যদি দিয়ে বোঝানো যেত তাহলে বেশি ভালো হতো। তাহলে স্ফিয়ার, তাহলে এই স্পেসের ভেতরে 3D স্পেসের ভেতরে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তো কোন ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে সবসময় আছে, সবসময় একটা ইউনিক ডিস্টেন্স মেনটেন করে চলছে, সেটা দেখো তো এসে। কিন্তু এখানে কখনো ইলেকট্রন কাছে কখনো দূরে, কখনো কাছে কখনো দূরে। তার মানে এর যে কন্ট্রোল ওভার দ্য ইলেকট্রন, এর নিউক্লিয়াসের কন্ট্রোল ওভার দ্য ইলেকট্রন অনেক কম, এর নিউক্লিয়াসের কন্ট্রোল ওভার দ্য ইলেকট্রন অনেক বেশি। তাই জন্য বলতে পারি যে ইলেকট্রনগুলো অনেক কাছে আছে এস অরবিটালে। তাহলে যার ভেতরে এস ক্যারেক্টার যত বেশি থাকবে, এস ক্যারেক্টার, এস পার্সেন্টেজ বলতে পারি, যার ভেতরে এস পার্সেন্টেজ যত বেশি থাকবে তত কি হবে, ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করার পাওয়ার তার তত বেশি থাকবে। তাহলে একটু বুঝে নাও, এসপিতে যদি আমি এস ক্যারেক্টার, এস পার্সেন্টেজ ক্যালকুলেট করি, এসপি 1:1, তাহলে 50% এস ক্যারেক্টার আছে। sp2তে 1:2, তাহলে দেখবে 33% এস ক্যারেক্টার আছে। আর sp3 এস হচ্ছে 1, পি 3টে, তাহলে এস 1 পি 3টে, 1:4, 100-এর মধ্যে 1:4 করো, এস ক্যারেক্টার 25% থাকছে। তাহলে কোথায় এস ক্যারেক্টার বেশি, sp-তে। আর বিটুইন দিস টু sp2তে আমি বললাম যার ভেতরে এস ক্যারেক্টার বেশি তার ইলেকট্রনকে টানার টেন্ডেন্সি বেশি। তাহলে বলতেই পারি যে হ্যাঁ এই কার্বনটা অনেক বেশি ইলেকট্রন টেনে নেবে। বুঝতে পারছো কীভাবে ইলেকট্রনের ফ্লো দিয়ে দিলাম, সেম অ্যাটমের ভেতরে ইলেকট্রনের ফ্লো আমি কি সুন্দর ক্যালকুলেট করতে পারছি এই থিওরি অ্যাপ্লাই করে। আলাদা অ্যাটম হলে তো খুব ইজি, যে পিরিয়ড টেবিলের রাইটে আছে সেই ইলেকট্রন উইথড্র করে, যে পিরিয়ড টেবিলের উপরে আছে সেই ইলেকট্রন উইথড্র করে। এখানে দুটোই কার্বন, তবু ইলেকট্রন কোথা থেকে কোথায় ফ্লো হবে আমি এই থিওরি অ্যাপ্লাই করে দিতে পারলাম। ঠিক আছে, এটাই হচ্ছে ডেপথ কেমিস্ট্রি এই জায়গাগুলোতে। তো এবার কি হবে, এই কার্বনের এবার কমে গেছে ইলেকট্রন, ভালো করে বোঝো। এই কার্বনের ইলেকট্রন অনেক কমে গেছে, এবার কার কাছ থেকে ইলেকট্রন টানবে, এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানা শুরু করবে, টানা শুরু করবে, বন্ড ব্রেক করবে। এই বন্ডগুলোই কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে, তাই এই বন্ডগুলোই ব্রেক করবে। এই বন্ডগুলো ব্রেক করলে এই হাইড্রোজেনগুলো সহজে চট করে বেরিয়ে যাবে। বুঝতে পারছো কেন? কারণ হাইড্রোজেন থেকে তুমি সব ইলেকট্রন টেনে নিয়েছো, হাইড্রোজেনের কাছে আর কিছু নেই। হাইড্রোজেন ইজিলি বাইরে বেরিয়ে যাবে চট করে বন্ডটা ব্রেক করে। এবার তুমি বুঝছো কীভাবে হাইপার কনজুগেশন আমি করেছি, হাইড্রোজেন বেরিয়ে গেছে এইভাবে হয়েছে। তাহলে এই ফাংশনাল গ্রুপের সাথে অ্যাটাচড আলফা কার্বন দিয়ে আলফা হাইড্রোজেন বাইরে বেরিয়ে গিয়ে এইভাবে কনজুগেশন শুরু হয়, যেটাকে আমরা হাইপার কনজুগেশন বলি। কারণ সিগমা বন্ড ব্রেক করে কাজটা হচ্ছে, স্ট্রংলি বন্ড ব্রেক করে কাজটা হচ্ছে। আই থিঙ্ক বুঝে গেলে কত সুন্দর, কোনটার সাথে কোনটা রিলেটেড দেখলে। পড়াতে আমি জানতাম না এইভাবে পড়াতে হবে, তো পড়াতে হয়ে গেল ব্যাপারটা। এলিমিনেশন পড়লাম, এলিমিনেশনে নর্মাল এলিমিনেশন ঠিক আছে, কিন্তু যখন দু সাইডেই বিটা এলিমিনেশন হওয়ার চান্স আছে তখন আমাকে একটা রুল ফলো করতে, সেটা সেট জেফ রুল। কীভাবে হলো বুঝলে, যার
নাম্বার অফ কনজুগেটিভ স্ট্রাকচার বেশি সে বেশি স্টেবল। এবার কেন কনজুগেটিভ স্ট্রাকচার এখানে বেশি বা কেন বেশি, কারণ হাইপার কনজুগেশন এখানে বেশি হচ্ছে। হাইপার কনজুগেশন বোঝাতে গিয়ে আমাকে হাইপার কনজুগেশনের জন্য আলাদা কনসেপ্ট এস ক্যারেক্টার পি ক্যারেক্টার এগুলোতেও চলে আসতে হলো। তাহলে অনেক কিছু শিখে গেলাম একসাথে। এবার দেখো আবার মনে পড়ছে আমার এর সাথে রিলেটেড আরেকটা জিনিস হয়, একবারে বলে দিই। তো তোমরা শিখে গেলে যে কোথায় এস ক্যারেক্টার বেশি, এসপিতে এস ক্যারেক্টার বেশি, তাহলে কোথায় ইলেকট্রোনেগেটিভ বেশি, কোন কার্বনের, এসপি কার্বন ইলেকট্রোনেগেটিভ বেশি, তাহলে ও বেশি টানবে। সব কার্বনই যে ইলেকট্রন টানবে এমন কোনো গ্যারান্টি নেই। যেই কার্বন এস ক্যারেক্টার যত বেশি সে বেশি ইলেকট্রন টানবে। এবার তোমাদের তিনটে অপশান দিয়ে তোমরা অ্যান্সার দিয়ে দাও। HC ট্রিপল বন্ড CH, CH2 ডবল বন্ড CH2, CH3 ডাবল বন্ড CH3, তিনটে কম্পাউন্ড আছে, তিনটেতেই কিন্তু সব কার্বন আছে। আমি যদি বলি কোনটা বেশি অ্যাসিডিক বলা খুব মুশকিল, কিন্তু এই কনসেপ্ট দিয়ে হয়ে যাবে খুব ইজি। অ্যাসিডিক কারা, আমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এরকম আছে HF, H2O, NH3, এদের মধ্যে কে বেশি অ্যাসিডিক? খুব সিম্পল, যে সহজেই ছেড়ে দেয়। কে সহজেই ছেড়ে দেয়? যার থেকে ইলেকট্রন বেশি টেনে নেয়, মানে যেই এইচ বেশি ক্ষতিগ্রস্ত সে বেরিয়ে যাবে। তার মানে যেই বন্ডের ডাইপোল মোমেন্ট যত বেশি তত বন্ডটা ইজিলি ব্রেক করবে, মানে পোলারিটি যত বেশি, প্লাস মাইনাস যত বেশি। যেরকম তুমি জানো পিরিয়ড টেবিলের সবচেয়ে রাইটে আছে ফ্লোরিন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন। তাহলে ফ্লোরিন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, অনেক বেশি ইলেকট্রন উইথড্র করবে। তাহলে তিনটে দাগ দিয়ে দেখাচ্ছি। তাহলে বন্ডের পুরো ইলেকট্রনটা ফ্লোরিন নিয়ে নিল, তাহলে হাইড্রোজেন চট করে বাইরে বেরিয়ে চলে যাবে, অনেক দূরে ছিটকে পড়বে। গুলটির মতো, গুলটি যত জোরে টানবে তত ঢিলটা উপরে বেশি দূরে ছিটকে যায়। সেরকমই ফ্লোরিন এখানে টানছে অনেক জোরে, তাই হাইড্রোজেন অনেক দূরে ছিটকাচ্ছে, তাই জন্য এটা অনেক বেশি অ্যাসিডিক, সবচেয়ে বেশি অ্যাসিডিক। দেন অক্সিজেন, অক্সিজেনটা দুটো করে সাইন দিলাম, নাইট্রোজেনটা একটা করে সাইন দেবো, কারণ নাইট্রোজেন পিরিয়ড টেবিলের সেন্টারে আছে, তাহলে অত ইলেকট্রোনেগেটিভিটি নেই। তাহলে এইটা একটু দূরে গিয়ে পৌঁছাবে, এটা আর একটু কম দূরে গিয়ে পৌঁছাবে। তাহলে অ্যাসিডিক এ বেশি, ইজিলি বুঝে নিলাম, কেন আলাদা আলাদা অ্যাটাম আছে, কিন্তু এখানে সবই সেম অ্যাটাম আছে, সবই কার্বন। তখন আমি কি করে বলবো এস ক্যারেক্টার যার বেশি? এখানে এই কার্বনটা এসপি কার্বন, হাইব্রিডেশন চ্যাপ্টার মানে ক্লাসে চলে যাও, পেয়ে যাবে এসপি, এটা sp2, sp3। তাহলে এই কার্বন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, এস ক্যারেক্টার বেশি হওয়ার জন্য। তাহলে এই অনেক বেশি ইলেকট্রন টানবে হাইড্রোজেনের থেকে, বন্ডটা অনেক দূরে ছিটকে পড়বে। এই একটু কম টানবে, একটা দুটো দাগ দাও, তাহলে এই হাইড্রোজেনটা অনেক একটা একটা করে হাইড্রোজেন দেখাতে পারতে, এখানে গিয়ে পড়বে। আর এখানে আরও কম টানবে, তাহলে এই হাইড্রোজেনটা আরও কম গিয়ে পড়বে। দিস ইজ মোর অ্যাসিডিক। তাহলে বুঝলে ট্রিপল বন্ডের কম্পাউন্ডও অনেক বেশি অ্যাসিডিক হয়ে যায়। ক্লিয়ার? তাহলে যদি অ্যাসিডিটি অর্ডার যদি বলা হতো এটা 1, যদি 2 এটা 3 হতো, তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক 1, দেন 2, দেন 3। আই থিঙ্ক বোঝা গেছে। দেখো কত কিছু কনসেপ্ট আজকে ক্লাসেই হয়ে যাবে। এর সাথে রিলেটেড আবার একটা জিনিস চলে আসছে, ট্রিপল বন্ড দিয়েই বলবো। ধরো CH3C, কারণ দেখো পড়তে গেলে না কখনো একটা জায়গায় কনসেপ্ট থাকে না। বইতে কি হয়, এক জায়গায় এটা লেখা আছে, এক জায়গায় ওটা লেখা আছে, এক জায়গায় এটা লেখা আছে, তো আমরা লিঙ্ক খুঁজে পাই না। ওই জন্য আমি বলি বইটা একটু পড়ো, আগে ক্লাস দেখো। হ্যাঁ, কারণ ওখানে লিঙ্ক পাবে না। অ্যাসিডিটি আলাদা জায়গায় বলা আছে, হাইপার কনজুগেশন আলাদা জায়গায় বলা আছে, এস ক্যারেক্টার এক জায়গায় বলা আছে, রেজোনেন্স এক জায়গায় বলা আছে, হাইপার কনজুগেশন এক জায়গায় বলা আছে, এলিমিনেশন রিয়াকশন অন্য চ্যাপ্টারে রয়েছে, মানে যাতা ওরকমভাবে হয় না, লিঙ্ক ধরে করতে হয় কাজটা। ওই জন্য সবসময় কোনো গাইডের কাছে ক্লাস করবে, তাতে অনেক বেশি শিখতে পাবে বইয়ের থেকে। তাহলে CH3C ট্রিপল বন্ড CH, এটাও নিয়ে নিলাম। দেখো দুটোই ট্রিপল বন্ডের কার্বন, তাহলে কোনটা বেশি অ্যাসিডিক হবে? দারুণ কোশ্চেন। এবার কি করে তুমি অ্যান্সার দেবে? দুটোই তো, এইটাও SP, এটাও SP, কোন হাইড্রোজেন বেরাবে? এটা আগে বেরাবে না এটা আগে বেরাবে? খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। তখন তুমি দেখো এর সাথে কিছু অ্যাটাচ আছে। CH3 গ্রুপ কী এফেক্ট শো করে আমরা জানি, না জানলেও এখন জেনে যাবে কীরকম। এটা SP, এটা sp3 কার্বন, এই ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মানে এটা টানছে এর থেকে। তাহলে এই হাইড্রোজেনের থেকে ইলেকট্রন কী হবে দেখো, বুঝে গেলে কে টানছে এটা বোঝা যাচ্ছে। যার এস ক্যারেক্টার বেশি সেই ইলেকট্রন টানবে। তাহলে কী হবে, তাহলে এখান থেকে ইলেকট্রন এখানে বেরিয়ে আসবে, এখান থেকে এখানে বেরিয়ে আসবে, এখান থেকে এখানে বেরিয়ে আসবে। তাহলে কি হচ্ছে, এখান থেকে একটা ফ্লো এদিকে আসছে। ইলেকট্রনের ফ্লো যখনই আসবে কি হবে, ইলেকট্রনের ফ্লো এই পাশ থেকে আসা শুরু করেছে, তুমি ঠেকাতে তো পারবে না।
এখান থেকে ইলেকট্রন ফ্লো হয়ে এইদিকে চলে আসবে, তাহলে সিএইচ বন্ডের যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে, তাহলে বন্ডটা অনেক স্ট্রং হয়ে যাবে। ইলেকট্রন দিয়েই বন্ড তৈরি হয়, ওয়ান বন্ড কনসিস্ট অফ টু ইলেকট্রন, অ্যানাদার ইলেকট্রন ডেন্সিটি ইজ কামিং ফ্রম লেফট টু রাইট ফর দিস স্ট্রাকচার। তাই জন্য এই সিএইচ বন্ডের ইলেকট্রন ডেন্সিটি অনেক ইনক্রিজ করে গেছে, বন্ড স্ট্রং হয়ে গেছে, বন্ড আর ব্রেক করছে না মানে হাইড্রোজেন বেরাচ্ছে না, খুব অল্প দূরে বেরালো ভাঙবে, খুব অল্প দূরে পৌঁছাবে, কিন্তু এই হাইড্রোজেনটা বেরাবে অনেক দূরে, কারণ এখানে কোনো ওরকম ধরনের এফেক্ট নেই। এফেক্টটাকে কী বলে? এই এফেক্টটাকে বলা হয় প্লাস আই এফেক্ট, কারণ সিএইচসি গ্রুপ ইলেকট্রন ডোনেট করছে, তোমরা এর আগেও পড়েছো, এটাকে প্লাস আই এফেক্ট বলে। তাহলে অ্যাসিডিটি যদি বলা হতো এই দুটোর মধ্যে দিস ইজ 1 দিস ইজ 2, তাহলে 2 ইজ মোর অ্যাসিডিক দ্যান 1। আই থিঙ্ক বোঝা গেছে। তো ক্লাসটা বেশি এক্সটেন্ড করলাম না, এই ভিডিওটা কারণ পোস্ট করতে আবার তোমায় দেখতেও প্রবলেম হবে, তো 15-20 মিনিটের মধ্যে আই থিঙ্ক চেষ্টা করেছি করার, কাছাকাছি হবে ওটা। করো ক্লাসটা, দেন নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।